গণভোট অধ্যাদেশের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। ব্যালট পদ্ধতি, প্রচারের বিধি ও ফলাফলের নিয়ম চূড়ান্ত। নির্বাচনের দিনে গণভোট চায় দেশের মানুষ, বলছে বিএনপি। প্রত্যেকে এই ব্যাপারে একমত যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়া উচিত। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয়। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। সর্বোচ্চ সাজা চাই দুদক। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য 8 ডিসেম্বর। বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মিছিল। পুলিশের বাধার মুখে শাহবাগে অবস্থান। জাবি শিক্ষার্থীদের। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। মোবাইলে অটো চালু হচ্ছে সার্ভিস, অজান্তেই কাটছে টাকা। মেয়াদহীন ডাটায় বাড়তি অর্থ। সিম পরিবর্তন ফি 350। বিটিআরসির গণশুনানিতে নানা অভিযোগ, ব্যবস্থার আশ্বাস। এবং রাজধানীর কড়াইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালী। দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। গণভোট অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় গণভোটের ব্যালট পদ্ধতি, প্রচারের বিধি ও ফলাফলের নিয়ম চূড়ান্ত করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণভোট অধ্যাদেশের বিস্তারিত তুলে ধরবেন। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী কিন্তু যে একটি কথা বলা হয়েছিল যে গণভোটের উপর একটি আইন করার বিষয়ে, এবং সেই আদেশের কিন্তু যে 6 নম্বর অনুচ্ছেদে যে কথাটি বলা হয়েছিল যে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হইবে। তো সেই যেই কথাটি বলা হয়েছিল যে আইন প্রণয়ন করা, এবং সে আইন প্রণয়নে কিন্তু যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সে আইনটি কিন্তু অধ্যাদেশ আকারে সেটি কিন্তু যে পাশ হয়েছে, অর্থাৎ যে অনুমোদন দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আজকে এখন থেকে কিছু সময় পরে অর্থাৎ বিকেল 4টা নাগাদ অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই যে সকাল 11টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি যে জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, এবং সেখানে কিন্তু যে এই আইনের অর্থাৎ যে এই গণভোট অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়। এবং বিকেল 4টা নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে আইন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি ব্রিফ করে এই আইনের বিস্তারিত জানাবেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এবারই কিন্তু যে এই দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে যদিও 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেইগুলো কিন্তু যে একক দিনেই কিন্তু যে গণভোটগুলো অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারই জাতীয় সংসদ নির্বাচনের দিন এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেখানে যে জুলাই সনদের উপর যে জনগণের যে সমর্থন, সেটি কিন্তু যে 4টি প্রশ্নের মাধ্যমে হানার ভিত্তিতে কিন্তু সেই গণভোটগুলো
সেগুলো অনুষ্ঠিত হবে, যেটি গত 13 নভেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু সেই বিষয়গুলো দেশবাসীকে অবহিত করা হয়েছিল এবং যে সেখানেও কিন্তু এবং সেদিনই কিন্তু যে রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ সংবিধান বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছিলেন। এবং এই সপ্তাহের শুরুর দিকেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি জানিয়েছিলেন যে গণভোট আইন হলেই নির্বাচন কমিশন তার যে কাজ রয়েছে সেটি শুরু করবেন। তো আজকে এই গণভোট আইন সেটি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। তো এখন সেই আইনের যে বিস্তারিত বিষয়াশয়গুলো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখন থেকে ঘণ্টা দুয়েক পরেই কিন্তু সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। নির্বাচনের দিনে দেশের মানুষ গণভোট চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদ বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দলেরও একই চাওয়া বলে জানান তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন রিজভী। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ব্যাপারে তারা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেক গণতন্ত্রকামী রাজনৈতিক দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ঐতিহ্য রয়েছে এবং যারা সংগ্রাম করেছেন প্রত্যেকে এই ব্যাপারে একমত যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়া উচিত। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। এছাড়া ভোটের আগে পরে 10 দিন করে সেনা মোতায়েনের পরামর্শ দেন তারা। 2023 সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। গেল জুলাই আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 96 সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর 2 মাস পর নতুন করে 81টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার সকাল বিকাল 2 পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। প্রথম পর্বে 40টি সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে অংশ নেয় 35 জন। ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে ও পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন তারা। আমরা এবার শুনেছি যে পুলিশদের ইয়েতে বডি ক্যাম্প থাকবে সেটা, এবং ডেফিনেটলি সেটা একটা ভালো যথার্থ ব্যবহার যেন হয় এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয়। পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে ব্যবহার করা হবে কিউআর কোড। এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি কিউআর কোড অ্যাড করে দেওয়ার। আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে, বলার জন্য আমি বলে দিচ্ছি, যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতি কিংবা দলের সাথে যুক্তদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিইসি। আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আরো জানান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয় ইসির একমাত্র এজেন্ডা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল থেকে জানাচ্ছিলাম নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সকালের পর্ব শেষ হলেও এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্বের সংলাপ। এই দ্বিতীয় পর্বে 41টি সংস্থা
অংশগ্রহণ করার কথা রয়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনই সংলাপে বসেছে এবং আমরা সকালে যেটি দেখেছিলাম যে 40টি সংস্থা এসেছিল নির্বাচন কমিশনের ডাকা এই সংলাপে, তারা কিন্তু নিজেদের দাবি দেওয়া তুলেছেন। বিশেষ করে তারা বলছেন যেহেতু সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের কথা বলছে কমিশন, সেক্ষেত্রে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে পর্যবেক্ষক সংস্থাগুলোকে অবাধ সুযোগ দেয়া ভোট কেন্দ্রের ভেতরে, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, অবাধে তাদের বিচরণ নিশ্চিত করতে বলেছে। একই সাথে তারা বলছে যে তাদের যে পরিচয়পত্র, নির্বাচনী যে কার্ড, সেই কার্ডটি যেন 3 দিন ভোটের 3 দিন আগেই দেয়া হয় এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব ভোট কেন্দ্র রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করার ক্ষেত্রে তাদেরকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি যাতে দেয়া হয়। একই সাথে তারা পরামর্শ দিয়েছেন যেহেতু এবার নির্বাচনে যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট, প্রবাসীদের সহ দেশীয়ভাবে পোস্টাল ব্যালট ভোট, একই সাথে একই দিনে জাতীয় ভোটের সাথে গণভোট, এই গণভোটের বিষয়টি আরও প্রচারণার তারা পরামর্শ দিয়েছেন যাতে করে মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে এই গণভোট। কারণ তারা চায় যে, তারা বলছে যে নির্বাচন কমিশন এবং ভোটের প্রতি যে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল সেই অনাস্থা কাটিয়ে উঠতে, আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের অনেক বড় ভূমিকা পালন করতে হবে এবং সব রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশনকে, যাতে করে কমিশনের আস্থা ফিরে আসে। একই সাথে তারা বলছেন যে নির্বাচন কমিশনও কিন্তু হুঁশিয়ার করেছেন পর্যবেক্ষক সংস্থাগুলোতে, বলছে যে সেটি কোনো দলের মতাদর্শ থাকতে পারে কারো, তবে ভোটের মাঠে যাতে করে পর্যবেক্ষণের সময় দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে তারা যাতে পর্যবেক্ষণ করে এবং সঠিক পর্যবেক্ষণের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা সেটি চিত্র ফুটে উঠবে বলে নির্বাচন কমিশন বলছে। কমিশন আরও বলেছে যে যদি কেউ রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয়ে থাকে সে ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেবে কমিশন। শুধু সেখানে ব্যক্তিকে নয়, সেই সংস্থাটি, পুরো পর্যবেক্ষক যে সংস্থাটি, সেই পুরো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমনকি যে সামনের যে কোনো নির্বাচন আছে সেসব নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ার পর্যন্ত কিন্তু হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু সংলাপ শুরু হয়েছে, আসলে এই সংলাপ চলাকালীন সময় জানা যাবে যে তারা কী ধরনের পরামর্শ দিচ্ছে সংস্থাগুলো এবং নির্বাচন কমিশন তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। অন্য প্রসঙ্গ, প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে 10 কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মূল আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে বোন শেখ রেহানার নামে প্লট বরাদ্দ দিতে রাজুককে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে 10 কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। 32 জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1 ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট না নিলেও মামলার আসামি হন তিনিও। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চান দুদকের আইনজীবীরা। হাসিনাকে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা, ভাই এবং বোনকে প্লট দেওয়ার জন্য। সেই যেহেতু সে প্রভাবিত করেছে তার খালাকে, সাবেক প্রধানমন্ত্রীকে, তাই সে অপরাধ করেছেন এবং এই অপরাধের কারণে সেও শাস্তি প্রাপ্ত হয়েছেন। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলতি বছরের 2রা নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ হয়। মাহবুবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একজন পদাধিকারী ব্যক্তি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি, তার ভিডিও ক্লিপসে পেয়েছি। এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজড যেটা 30 তারিখে আছে সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পরীক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে। দুপুরে পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ এলে পুলিশের বাধার মুখে পড়ে। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে থানার সামনেই অবস্থান নেন পরীক্ষার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য 2 মাস সময় যথেষ্ট নয় এমন যুক্তিতে পরীক্ষা পেছানোর দাবি তোলেন তারা। দাবি আদায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরীক্ষার্থীদের 3 জনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেছেন। এটা আমরা প্রমাণ করলাম যে আমরাও বিসিএস ক্যাডার দিয়ে আমরাও পুলিশ ক্যাডারে আসবো। বিসিএস প্রিলিমিনারি আর বিসিএস রিটেনের সিলেবাস সম্পূর্ণই ভিন্ন। তো দেখা যাচ্ছে যে যখন আমাদের বারবার প্রিলিমিনারি ডেট চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু রিটেনের প্রিপারেশনটা আগে কিছু নিয়ে রাখতে পারছি না। আজকে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাব তা না, আমরা কিন্তু হয়তো বা পরের বার পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবো, কিন্তু আজকে দাবি পূরণ না হলে 47-এর সাথে সাথে জুলাইও হারবে। এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, এই পরীক্ষার্থীরা এবং আজকেও কিন্তু সেই কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে আমরা দেখেছি তারা যমুনার অভিমুখে যাত্রা শুরু করেন এবং টিএসসি হয়ে শাহবাগ থানায় তারা অবস্থান আসার পরে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হন এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের এই যে পদযাত্রাটা ছিল যমুনার অভিমুখে সেটি কিন্তু আটকে দেন এবং তার পরক্ষণেই আমরা দেখেছি যে এই শিক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ফুল দিয়ে এবং কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা পুলিশের সাথে আলোচনা করেন এবং তাদেরকে যাতে শান্তিপূর্ণভাবে তাদের যে যমুনার অভিমুখে কর্মসূচি সেটি পালন করতে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা করেন। এবং এর প্রেক্ষিতে আমরা এই পরবর্তীতে দেখি আসলে পুলিশ তাদের ব্যারিকেড সরায় নিয়ে এবং তাদের যে পরীক্ষার্থীরা রয়েছেন সেই পরীক্ষার্থীরা কিন্তু এই সড়কে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের প্রতিনিধি 3টি দল, 3 জনের একটি প্রতিনিধি দল কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তারা গিয়েছেন আলোচনা করার জন্য এবং তাদের যে দাবিটি সেটি যাতে অনতিবিলম্বে মেনে নেওয়া হয় সেটি তারা আসলে জানাচ্ছিলেন। এবং জানিয়ে রাখি একটু যে আগামীকালের পরের দিনই অর্থাৎ একদিন পরেই 27 তারিখে কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে এই বিসিএস এর যে লিখিত পরীক্ষা সেটির এবং এখন পর্যন্ত সেই দিনক্ষণ পরিবর্তনের কোনো লক্ষণ কিন্তু এই পরীক্ষার্থীরা দেখছেন না এবং তারা যেটি বলছিলেন মূলত এই তাদের প্রিলি পরীক্ষার পরে মাত্র 40 দিন সময় তারা পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য। এই জন্য কিন্তু আসলে তারা সড়কে অবস্থান করছেন এবং একই ঘটনার প্রেক্ষিতে আমরা সাভারে যাব, সেখানে আমার আরেক সহকর্মী আছেন, জানবো সেখানকার পরিস্থিতি। জয়, একটু বলবেন সেখানকার পরিস্থিতি। আমি রয়েছি সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে। আপনারা জানেন যে মূলত 47তম ব্যাচের যে 47 ব্যাচের যে বিশেষ পরীক্ষা হওয়ার কথা, সেই বিশেষ পরীক্ষায়
শিক্ষার্থীরা সে বিশেষ পরীক্ষা পিছানোর দাবিতে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা রিচা মহাসড়কের ডেডিকেট অবরোধ করেছে। বেলা 12টায় এই অবরোধ কর্মসূচি তারা অব্যাহত শুরু করে এবং এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেলেও কিন্তু তারা অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে। তারা যেটি বলছেন যে মূলত বিসিএস পরীক্ষার জন্য কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত যে সময়সীমা সেটি সাধারণত 3 মাস থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে, কিন্তু তারা এই পরীক্ষার সময়সীমা পেয়েছেন মাত্র প্রায় 100 দিনেরও কম, যার ফলে কিন্তু তারা এই পরীক্ষায় সেভাবে প্রস্তুতি নিতে পারছেন না এবং এর জন্য তারা দীর্ঘ 1 মাস ধরে কিন্তু অর্থাৎ কর্ম কমিশনের কাছে তারা অনুরোধ করেছিলেন এবং তারা ধর্ণা ধরেছিলেন যে মূলত যেন এই বিশেষ পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়। কিন্তু হঠাৎ করেই সরকারি কর্ম কমিশন কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের বিশেষ পরীক্ষার তারিখ নির্ধারণ করায় কিন্তু তারা দারুণভাবে ক্ষুব্ধ এবং তারা বলছেন যে মূলত পরীক্ষার জন্য যে প্রস্তুতির প্রয়োজন হয় সেই প্রস্তুতির জন্য তারা নিয়ম অনুসরণ করেই মূলত সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যেটি হওয়ার কথা যে মূলত 3 থেকে 6 মাস পর্যন্ত বিশেষ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়ে থাকে, সেই সময়ের মধ্যে মৌখিক এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে। তারা মূলত বলছেন যে লিখিত পরীক্ষার জন্য তাদের পর্যাপ্ত সময় দরকার, এটার প্রয়োজনে তারা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঢাকা রিচা মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 2 ঘন্টায় এই সড়ক অবরোধ করার ফলে কিন্তু মানুষের যে কষ্ট দুর্ভোগ কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে বেশ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং অনেক মানুষই পায়ে হেঁটে যাচ্ছেন, অনেক বয়স্ক মানুষ থেকে শুরু করে নারী এবং শিশুরাও কিন্তু পায়ে হেঁটে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত দীর্ঘক্ষণ ধরে এই মহাসড়কটি অবরোধ করে রাখায় কিন্তু মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন যে এর ফলে কিন্তু তারা এই 2 ঘন্টা বেশি সময় ধরে তারা রাস্তায় বসে আছেন, যার ফলে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ। একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই ন্যায্য দাবি যে সরকার কর্ম কমিশন যে আছে সে তাদের পক্ষ থেকে একটি ঘোষণা এলেই তারা এই মহাসড়ক ছেড়ে দিতে চান, তারাও অবরোধ করে দীর্ঘ সময় মানুষকে কষ্টে ভোগান্তিতে রাখতে চান না। তাদের ন্যায্য দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন এবং সেই পক্ষে তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয় শুধু সারা বাংলাদেশের জন্য এটি বিশেষ পরীক্ষায় যারা অংশ গ্রহণ করবেন তাদের জন্য একটি ন্যায্য দাবি, সেই দাবি যেন সরকারি কর্ম কমিশন তারা যেন সেই দাবিটি মেনে নেয় এবং এই প্রেক্ষাপটেই মূলত সড়ক অবরোধের কর্মসূচি চলছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেডিকেট থেকে ঢাকা রিচা মহাসড়কের ডেডিকেট থেকে আমার কাছে এই ছিল সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং শাহবাগে। স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের মোবাইলে চালু হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। অজান্তে কাটা হচ্ছে টাকা, বিভিন্ন সেবার নামে দেয়া হচ্ছে বিরক্তিকর কল, মেয়াদহীন ডাটায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নতুন সিম 100 টাকায় মিললেও রিপ্লেস করতে লাগে 345 টাকা। নম্বর ঠিক রেখে অপারেটর বদলালেও ভোগান্তির শেষ নেই। বিদ্যুৎ গেলে মেলে না নেটওয়ার্ক। মঙ্গলবার বিটিআরসির অনলাইন গণশুনানিতে মোবাইল ফোন সেবা নিয়ে এসব অভিযোগ তুলে ধরেন গ্রাহকেরা। মোবাইল গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়। সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে। ডেটার মূল্য নিয়ে আপত্তি তোলেন গ্রাহকরা। নেটওয়ার্ক দুর্বলতায় ইন্টারনেট ব্যবহারে আছে ভোগান্তির অভিযোগও। মার্কেটার বা এই ধরনের জায়গা থেকে ফোন আসে, ওই সার্ভিসে আমি কখনো রেজিস্টার হইনি। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অটোমেটিক্যালি চালু হচ্ছে, আর চালু কাদের হচ্ছে যারা নিরক্ষর জীবনেও ইন্টারনেট ইউজ করেনি। সিম রিপ্লেস ফি 345 টাকা নিয়েও ক্ষোভ জানানো হয়। না জানিয়েই সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তিতে পড়তে হয়। কল রেট 45 পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ। আমার সিম কার্ডটি হয়তোবা কোনো কারণবশত আমার বন্ধ থাকতেই পারে, সেক্ষেত্রে যখন এটা পুনরায় আপনারা বিক্রি করে দিচ্ছেন, আমার যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না। বিটিআরসি বলছে গণশুনানি উপলক্ষে 1,500 অভিযোগ জমা পড়েছে। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপারেটর যে কোনো সার্ভিস চালুর পূর্বে যেটার সাথে তার টাকা কাটা যাবে এটা কিন্তু তার অনুমতি নেয়। যদি কোনো ব্যক্তির এরকম অপিনিয়ন ছাড়া কোনো অপারেটর হয় আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশে মোবাইল ফোনের সচল সিম সংখ্যা 18 কোটি 80 লাখ। ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4টি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। মেট্রো রেল ও বাসের এমআরটি র্যাপিড পাসের রিচার্জ এখন অনলাইনে। পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করার আশ্বাস বিশেষ সহকারীর। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয় করাইল ঝিল।
জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছেন সিটি কর্পোরেশন কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরা। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম এ আজিমের রিপোর্ট। দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন করাইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই করাইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দুই একজনের নাম কি কম দিই মিস্ত্রি আয়া 4-5 টাকা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতে আছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতে আছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। আমি কথা বলতাম না কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না, আমরা বাড়াইতে আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত 4 লাখ টাকায় বিক্রি হয়? একটি ঘর থেকে 3 থেকে 4 লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা। প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে কি করতেছে। 2019 সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ 10 প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যেই গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিনাতারা যশোয়ার রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন? আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি কি হয়েছে, কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুভূমি, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুড়েই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে আইসা আমরা এখন মানুষের কাছে
কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তো বা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার, একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে, সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। মেট্রো রেল ও বাসের এমআরটি ও র্যাপিড পাসের রিচার্জ এখন অনলাইনে। দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইন সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। ঢাকার অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলে দুটি কার্ড প্রচলন আছে। একটি ডিএমটিসিএল এর এমআরটি পাস ও অপরটি ডিটিসি এর র্যাপিড পাস। অধিকাংশ সময়ই দুটি কার্ডের রিচার্জ করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনায় পড়েন ব্যবহারকারীরা। এই ভোগান্তি কমাতে চালু হলো অনলাইন রিচার্জ পদ্ধতি। ডিটিসি নির্বাহী পরিচালক জানান, এখন থেকে এমএফএস সার্ভিস ব্যবহার করে সহজেই টপ আপ করতে পারবেন যাত্রীরা। আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে এবং আমাদের যে ডিজিটাল পেমেন্ট এটা বিস্তৃতি ঘটবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করা হবে। একটা সিমলেস ট্রানজিশন, যেটা শুধুমাত্র যাত্রীর ভোগান্তি, যারা আমরা ট্রাভেল করবো তাদের যেন এই ভোগান্তি থেকে আমরা বের হয়ে আসতে পারি। বিভিন্ন জায়গায় আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে হয়, এটা যেন আমাদেরকে করতে না হয়। সফটওয়্যার ভিত্তিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে অ্যাপ তৈরির কাজ চলমান আছে উল্লেখ করে শেখ মঈনুদ্দিন জানান, রিচার্জে বৈচিত্র্য আনতে শিগগিরই যুক্ত করা হবে শারীরিক যোগাযোগবিহীন এনএফসি পেমেন্ট মেথড। ইটোলিং এর ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ও কেরানীগঞ্জের পানগাঁও বন্দর পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি এখতিয়ার বহির্ভূত ও জনস্বার্থ বিরোধী। সকালে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব প্রকল্প গ্রহণের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের টান আছে বলেও আশঙ্কা করেন তিনি। লালদিয়া ও পানগাঁও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলেও মনে করেন সাইফুল হক। অবিলম্বে দুটো চুক্তির গোপন শর্ত প্রকাশ করার দাবি জানান তিনি। গণভোট নিয়ে সাইফুল হক বলেন, 4টি প্রশ্ন কমিয়ে একটিতে আনা উচিত। না ভোট জয়যুক্ত হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিপর্যয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়ল যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো। এই চুক্তি যেটুকু দাঁড়িয়েছে এটাকে জনসমক্ষে এটাকে প্রকাশ করবেন। জাতীয় নির্বাচনের পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানের সময় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক ও কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কপল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে ৫ থেকে ৭ দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত ১৫টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না, কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল, সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত ২.৫ মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথেই সেই জাহাজটা বার্থিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যেও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেনার এবং 4 কোটি 52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে, যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে করে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের কোনাবাড়িতে একটি তৈরি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার রাতে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা সকালে কারখানার গেট বন্ধ দেখে উত্তেজিত হয়ে মিতালি ক্লাব থেকে কোনাবাড়ি নতুন বাজার রোড বন্ধ করে দেন এবং বিক্ষোভ শুরু করেন। কারখানার সহকারী মহাব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সোমবার কারখানার শ্রমিকরা অযৌক্তিক দাবি উত্থাপন করে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। খেলার খবর। টি-20তে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে আয়ারল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। প্রথমবার টি-20 দলের সঙ্গে থাকা আশরাফুল কাজ করছেন ব্যাটারদের টেকনিক ও ট্যাকটিক্যাল স্কিল নিয়ে। এদিকে টি-20 স্কোয়াডে মাহিদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের। ছেলে ও স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম, গন্তব্য চট্টগ্রাম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। চোট কাটিয়ে ওঠায় আইরিশদের বিপক্ষে ডাক পেয়েছেন টাইগার স্কোয়াডে। ফিরেছেন নুরুল হাসান সোহানো, তবে বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন। টাইগারদের হয়ে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেললেও এখনও শটার ফরম্যাটে হয়নি অভিষেক। তবে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে সমালোচনা। রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে বেশ ভুগেছেন। 3 ম্যাচে তার সংগ্রহ মাত্র 36 রান। অফ ফর্মে থাকা অঙ্কন কেন জাতীয় দলে, সেই ব্যাখ্যায় বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।
এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টরের সুযোগ দিয়েছে, এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা বলতে পারবো না। 2026 টি-20 বিশ্বকাপের আগে আপাতত আইরিশদের বিপক্ষে শেষ সিরিজ খেলবে টাইগাররা, যেখানে ক্রিকেটারদের পারফরমেন্স পরখ করার সুযোগ পাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। টি-20তে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষত এখনও দগদগে। আইরিশদের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। বললাম যে আমাদের টার্গেটই থাকবে, ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি, মোটামুটি হয়েছে আর কি, দুইটা জিতলেই ভালো হতো। বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি-20 সিরিজও সিকিউর করা আর কি। প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের টেকনিক ও ট্যাকটিক্যাল স্কিলের উপর নজর দিচ্ছেন অ্যাশ। স্বাভাবিকভাবে আশরাফুলের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার। আমি শিওর যে টেকনিকের থেকে ট্যাকটিক্সের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছেই, ও বলছে, কথা বলছে, আমি দেখি সবসময়ও থাকে, ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণভোট অধ্যাদেশের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। ব্যালট পদ্ধতি, প্রচারের বিধি ও ফলাফলের নিয়ম চূড়ান্ত। নির্বাচনের দিনই গণভোট চায় দেশের মানুষ, বলছে বিএনপি। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা রেহানার রায় 1 ডিসেম্বর। সর্বোচ্চ সাজা চায় দুদক। কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য আগামী মাসের শুরুতে। এবং বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মিছিল। পুলিশের বাধার মুখে শাহবাগে অবস্থান। জাবি শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।